আমটা পেরেছি। আরে পাগল, বাবা যদি দেখে ফেলেন তাহলে আগে আমাদের দিয়ে মাঠে কাজ করাবেন, তারপর আম খেতে দেবেন। আরে দুষ্টুরা, এত শক্তি যদি মাঠের কাজে লাগাতে তাহলে ফসলও তোমাদের মতো হাসতে শুরু করত। বাবা, আমি বড় হয়ে আপনার মতো একজন কৃষক হব। কৃষক হওয়া গর্বের বিষয় বাবা, কিন্তু তার আগে একজন ভালো মানুষ হও, বাকিটা নিজে থেকেই হয়ে যাবে। এবার গল্পগুজব বন্ধ করো, সবাই হাত মুখ ধুয়ে খেতে এসো। মা, আমরা কি সবসময় এভাবেই একসঙ্গে থাকবো? যদি পরিবারের মানুষ কখনো একে অপরের হাত না ছাড়ে, তাহলে পৃথিবীর কোনো শক্তি সেই পরিবারকে ভাঙতে পারবে না বাবা। আরে দাদা, আসুন আসুন, অনেক দিন পর এলেন। এমনি ভাবলাম ছোট ভাইয়ের সঙ্গে একবার দেখা করে যাই। দাদা, গরম গরম রুটি নি। হ্যাঁ, রেখে দাও। শত্রুঘ্ন, এই বছর তো মনে হচ্ছে বেশ ভালোই আয় হয়েছে। সবই ভগবানের কৃপা আর কঠোর পরিশ্রমের ফল। যা পেয়েছি তাতেই আমরা খুশি। হ্যাঁ, খুশি তো দেখাচ্ছি। কি হয়েছে, এত চুপচাপ কেন? দেখেছো রঘুবীরের কত জমি, আর গ্রামের মানুষ তাকে কত সম্মান করে। অন্যের সুখ দেখে হিংসা করলে কোনো লাভ হবে না। আমি তার সুখ চাই না, আমি তার জমি চাই। এসব কি বলছো? সে তো তোমারই ছোট ভাই। সম্পর্ক ততক্ষণই ভালো লাগে যতক্ষণ না তাদের মাঝে সম্পত্তি আর টাকা পয়সা এসে দাঁড়ায়। সৌরভ, আমরা দুপুরের মধ্যেই ফিরে আসব, তুমি আকাশের খেয়াল রেখো। আপনি একদম চিন্তা করবেন না মা। মা, আমার জন্য গুড়ের রেবড়ি আনবে কিন্তু। অবশ্যই আনবো বাবা। বাবা, এখন থেকে বাড়ির বড় দায়িত্ব তোমার। সাবধানে থেকো। বড় হওয়ার মানে শুধু বয়সে বড় হওয়া নয়, দায়িত্বও নিতে হয়। তোমার ছোট ভাইয়ের হাত কখনো ছেড়ে দেবে না। আমি কথা দিচ্ছি বাবা, আমি কখনো আকাশের হাত ছাড়বো না। দাদা, চলো মাঠে গিয়ে প্রজাপতি ধরে আগে গরুগুলোকে খাবার দিয়ে দিই, তারপর খেলবো। সৌরভ, তাড়াতাড়ি চলো, প্রধান সড়কে তোমাদের বাবা মায়ের বলদ গাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছে। কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, গ্রামের প্রধান আমাকে তোমাদের ডেকে আনতে পাঠিয়েছেন। দাঁড়ান, আমাকে যেতে দিন। বাবা, মা। মা উঠছে না কেন? বাবা কি ঘুমিয়ে গেছে? সাহস রাখো, তোমাদের বাবা মা আর এই পৃথিবীতে নেই। না, সেটা মিথ্যে। মা উঠো না, আমি আর কখনো রেবড়ি চাইবো না, শুধু একবার আমার সঙ্গে কথা বলো। হায় ভগবান, এত ছোট দুটি শিশুর জীবনে এত বড় দুঃখ নেমে এলো। আজ থেকে আমি তোমাদের ভরসা। চলো আমার বাড়ি চলো। এসো বাবা, আজ থেকে এটাই তোমাদের বাড়ি। কাকিমা, আমরা কি এখন এখানেই থাকবো? হ্যাঁ বাবা, যতদিন আমি আছি তোমাদের কোনো চিন্তা করতে হবে না। সৌরভ, তুমি এখন বড় হয়ে গেছো, কাল থেকে বাড়ির কাজ আর জমির কাজে আমাকে সাহায্য করবে। জি কাকা। কাকা, আমিও কি কাজ করব? না না, তুমি এখনো ছোট, তুমি বিশ্রাম করো। এখন দুই ছেলেই আমার বাড়িতে আছে, শুধু যদি জমিটাও আমার নামে হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু ওরা তো ছোট শিশু, ওদের বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করে এই জমি গড়ে তুলেছিলেন। এত আবেগ দেখিও না, জানো 5 একর জমির দাম কত? এই জমি বিক্রি করতে পারলে সারা জীবন আরামে কাটিয়ে দিতে পারবো। কিন্তু যদি গ্রামের মানুষ সবকিছু জেনে যায়? যদি সবকিছু ঠিকমতো হয়ে যায় তাহলে কেউ কিছুই জানতে পারবে না। আমি সব ভেবেচিন্তেই রেখেছি। দেখো, এরকম করা ঠিক হবে না। তুমি এখনো জেগে আছো? হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়ো। কি হয়েছে দাদা? আকাশ, আজ থেকে আমাদের দুজনকে খুব সাবধানে থাকতে হবে। কিন্তু কেন দাদা? এখন নয়, সময় এলে সব বলবো। সৌরভ, আজ থেকে মাঠের সব কাজ তুমিই করবে। আর শোনো, পড়াশোনায় সময় নষ্ট করার কোনো দরকার নেই। কিন্তু কাকু, বাবা চাইতেন আমি আর আকাশ দুজনেই পড়াশোনা করি। এখন আমি তোমাদের অভিভাবক, আমি যা বলবো তাই হবে।
সৌরভ চুপ করে গেল। সে বুঝেছিল এখনই সরাসরি প্রতিবাদ করার সময় নয়। দাদা, আজ কি আমরা স্কুলে যাব না? যাব, তবে আগে কাকুর দেওয়া কাজটা শেষ করে নিই। যত বেশি কাজ করাবো তত তাড়াতাড়ি ওরা ভেঙে পড়বে। বলুন ভৈরবজি, কি কারণে এসেছেন? আমার ভাই মারা যাওয়ার পর তার জমির কাগজপত্রের আমার নামে করতে চাই। জমি তো দুই শিশুর নামেই রয়েছে। তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সেই জমি অন্য কারো নামে করা যাবে না। যদি অন্য কোনো উপায় বের করা যায়। লেখপাল আর আইনজীবী একে অপরের দিকে তাকালেন। কাজটা সহজ নয়, তবে যদি কোনোভাবে ওই দুই বাচ্চার সই কাগজে নেওয়া যায় তাহলে পরের পথ খুলে যাবে। সই আমি করিয়ে নেব, ওরা তো ঠিক মতো পড়তেও জানে না। রব, তুমি এতটা নিচে নেমে যাবে আমি কোনোদিন ভাবিনি। সময় থাকতে যদি কিছু না করি তাহলে শত্রুঘ্নর শেষ স্মৃতিটুকুও হারিয়ে যাবে। সৌরভ, বাবা এদিকে এসো। হ্যাঁ কাকু, বলুন। সরকার অনাথ শিশুদের প্রতি মাসে কিছু আর্থিক সাহায্য দেয়। শুধু এই কাগজগুলোতে তোমার সই লাগবে, তাহলে তোমার আর আকাশের কোনো সমস্যাই থাকবে না। আরে এত কি দেখছো? আমি যেখানে দাগ দিয়েছি শুধু সেখানেই সই করে দাও। কাকু, আগে আমি পুরো কাগজটা পড়ে নেব। তুমি আর কতটুকুই বা পড়তে জানো? অযথা সময় নষ্ট করো না। ঠিক সেই মুহূর্তেই তার বাবার একটি কথা তার মনে পড়ে গেল। বাবা, জীবনে কখনো কোনো কাগজ না পড়ে সই করবে না, সামনে নিজের মানুষই কেন না থাকুক। মাফ করবেন কাকু, যতক্ষণ না আমি সবকিছু ভালোভাবে বুঝতে পারছি ততক্ষণ আমি কোনো কাগজে সই করব না। আমি কি তোমার খারাপ চাই? না, তা নয়, কিন্তু বাবা আমাকে এটাই শিখিয়েছিলেন। আরে সৌরভ, আকাশ, বাবা বাড়িতে আছো? রামু কাকা, আপনি এতদিন পর এলেন? তোমাদের দুজনকে দেখে শত্রুঘ্নর কথা মনে পড়ে গেল। কাকা, ভেতরে আসুন। আরে রামু, কি মনে করে এলে? এমনি বাচ্চাদের খবর নিতে এলাম। আমি ওদের খুব ভালোভাবে দেখাশোনা করছি, তুমি কোনো চিন্তা করো না। বাবা, যদি কখনো কোনো সমস্যায় পড়ো তাহলে একটুও ভয় পেও না, সরাসরি আমার কাছে চলে আসবে। কাকা, আমি কি আপনার সঙ্গে একটু একান্তে কথা বলতে পারি? কাকা, কাকু আমাদের স্কুলে যেতে দেন না, আর গতকাল তিনি আমাকে কিছু কাগজে সই করাতে চেয়েছিলেন। তুমি কি সই করেছো বাবা? না কাকা, আমি সই করিনি। খুব ভালো করেছো বাবা, তুমি একটা বড় বিপদ থেকে নিজেকে বাঁচিয়েছো। আজ থেকে আমার সঙ্গে কথা না বলে কোনো কাগজে হাতও দেবে না। সৌরভ, মাঠে পানি দিতে হবে, গোয়াল ঘর পরিষ্কার করতে হবে, আর জঙ্গল থেকে কাঠও এনে দিতে হবে। হ্যাঁ কাকু, আমি সব করে দিচ্ছি। আকাশ, তুমি রান্নাঘরে গিয়ে বাসন ধুয়ে ফেলো। কিন্তু কাকু, আমার তো স্কুলে যাওয়ার কথা। এখন স্কুলের দরকার নেই, কাজের দরকার আছে, বুঝেছো আমি কি বলেছি? নাও বাবা, গরম গরম রুটি খেয়ে নাও। এতগুলো রুটি দিলে কেন? কাজ করলে তবেই খাবার পাবে। কাকু, আমার খুব ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে? তাহলে আরো দ্রুত কাজ করো। এটা খেয়ে নাও, আমার ক্ষুধা নেই। কিন্তু দাদা, তুমিও তো কিছু খাওনি। সত্যি বলছি, আমার ক্ষুধা নেই, তুমি খাও। দাদা, আমরা কি আর কোনোদিন আমাদের পুরনো বাড়িতে ফিরে যেতে পারবো? অবশ্যই যাব। ওই বাড়ি, ওই জমি সবই বাবার সারা জীবনের কঠোর পরিশ্রমের ফল। আমরা কখনোই সেগুলো ছেড়ে দেব না। কিন্তু দাদা, যদি কাকু আমাদের বাড়ি থেকে বের করে দেন? যতদিন আমি বেঁচে আছি কেউ আমাদের কোথাও পাঠাতে পারবে না, এটা আমার কথা। বাবা, আপনি আমার উপর যে দায়িত্ব দিয়ে গেছেন, আমি যে কোনো পরিস্থিতিতে আকাশ আর আপনার রেখে যাওয়া জমি দুটোই রক্ষা করব। কিন্তু সেই সময় ঘরের ভেতরে ভৈরব এক নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই দুই ছেলে এখন আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওরা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন আমি কখনোই জমি পাবো না। এমন একটা চাল চালতে হবে যাতে ওরা নিজেরাই গ্রাম ছেড়ে চলে যায়। হে ভগবান, এই নিষ্পাপ দুই শিশুকে তুমি রক্ষা করো। সৌরভ বাবা, বাড়ির পেছনের পুরনো ঘরটা একটু পরিষ্কার করে দাও। অনেক বছর ধরে কেউ ওটা খোলেইনি। ঠিক আছে কাকিমা, আমি খুলে পরিষ্কার করে দিচ্ছি। দাদা, এই সিন্দুকটা তো আমি আগে কখনো দেখিনি। চলো দেখি এর ভেতরে কি আছে।
দাদা, লাল কাপড়টা খুলে দেখো না, এর ভেতরে কি আছে? এ তো আমাদের জমির আসল কাগজপত্র। যদি তোমরা এই চিঠিটি পড়ো তাহলে হয়তো আমি আর তোমাদের সঙ্গে নেই। বাবা, জীবনে কখনো পরিশ্রম ছেড়ে দেবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই লাল কাপড়ে রাখা জমির আসল কাগজগুলো সবসময় খুব যত্ন করে রাখবে। যদি কখনো কেউ এগুলো তোমাদের কাছ থেকে কেড়ে নেবার চেষ্টা করে তাহলে সরাসরি গ্রামের প্রধান বা আদালতের সাহায্য নেবে, কারণ এই কাগজগুলোই তোমাদের অধিকার প্রমাণ করার সবচেয়ে বড় প্রমাণ। আর মনে রেখো, সততার জয় হতে একটু সময় লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় সততারই হয়। তোমাদের বাবা, শত্রুঘ্ন। দাদা, বাবা সত্যি আমাদের জন্য এগুলো যত্ন করে রেখে গিয়েছিলেন। হ্যাঁ আকাশ, আর এখন যে করেই হোক এই কাগজগুলো কাকুর হাতে পড়তে দেওয়া যাবে না। যদি কোনোদিন জানতে পারি তোমরা আমার কাছ থেকে কিছু লুকিয়ে রেখেছো, তাহলে কিন্তু ভালো হবে না। দাদা, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেও না, এখন থেকে আমাদের আগের চেয়েও বেশি সাবধানে থাকতে হবে। প্রধান মশাই, আপনার সঙ্গে খুব জরুরি একটা কথা আছে। বলো রামু, কি হয়েছে? আমার পুরো বিশ্বাস ভৈরব শত্রুঘ্নর 2 ছেলের জমি দখল করার চেষ্টা করছে। তোমার কাছে কোনো প্রমাণ আছে? এখনো নেই, কিন্তু আমি নিজে তাকে আইনজীবী আর লেখপালের সঙ্গে কথা বলতে শুনেছি। নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র চলছে। শুধু শোনা কথার ভিত্তিতে আমি কাউকে অভিযুক্ত করতে পারি না। যদি প্রমাণ পাও তাহলে সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত বসবে। আমি প্রমাণ নিয়েই আবার আপনার কাছে ফিরে আসব। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার সন্তানদের কখনো একা ছেড়ে দেব না। যাই হোক না কেন, আমি ওদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো। এরা এখন এই 2 শিশুই আমার পরিবার, ওদের লালন পালনে আমি কোনো কমতি রাখবো না। দেখো, এখনো এমন মানুষ আছে যারা নিজের ভাইয়ের সন্তানদের নিজের সন্তানের মতো মানুষ করে। হ্যাঁ, ভগবান ভৈরবের মঙ্গল করুন। সৌরভ, এদিকে এসো। হ্যাঁ, বলুন কাকু। বাড়ির মন্দিরে রাখা 5,000 টাকা খুঁজে পাচ্ছি না, তুমি কি নিয়েছো? না কাকু, আমি কোনো টাকা নিইনি। আমার দাদা কোনো দিন চুরি করতে পারে না। তাহলে টাকা গেল কোথায়? এই বাড়িতে তোমাদের 2জন ছাড়া আর কে আছে? বাঁচাও, চুরি হয়েছে, আমার নিজের বাড়িতেই চুরি হয়েছে। আমি এই 2 অনাথ শিশুকে আশ্রয় দিয়েছি, আর ওরাই আমার বাড়িতে চুরি করেছে। দাদা, সবাই আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? ভয় পেও না, সত্য আমাদের সঙ্গেই আছে। সৌরভ, যদি তোমরা টাকা না নিয়ে থাকো তাহলে সত্যিটা বলো। প্রধান মশাই, আমি কখনো মিথ্যে বলবো না, আমরা 1 টাকাও নিইনি। যদি না নিয়ে থাকো তাহলে তোমাদের ঘর তল্লাশি করতে দাও। অবশ্যই আমার ঘর তল্লাশি হবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো? যদি আমাদের ঘর তল্লাশি করা হয় তাহলে কাকুর ঘরও তল্লাশি করতে হবে, কারণ সত্য সবার সামনেই প্রকাশ পাওয়া উচিত। তুমি কি আমাকে সন্দেহ করছো? না, আমি শুধু সবার জন্য সমান বিচার চাইছি। যদি আমরা নির্দোষ হই তাহলে আপনারও কোনো আপত্তি থাকার কথা নয়। ছেলেটা ঠিকই বলেছে। হ্যাঁ, তল্লাশি হলে 2টো ঘরই তল্লাশি করা উচিত। কারোর সঙ্গে অন্যায় হবে না। আগে বাচ্চাদের ঘর তল্লাশি করা হবে, তারপর ভৈরবের ঘর। আমার কোনো আপত্তি নেই, দেখে নিন, সত্য নিজেই সামনে চলে আসবে। প্রধান মশাই, এখানে তো কিছুই পাওয়া যায়নি। ভালো করে খুঁজুন, নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে। তল্লাশি করার কি দরকার? আমি তো বলেছি টাকা ওই 2 ছেলেই নিয়েছে। একটু আগেই তো তুমি নিজেই বলেছিলে সবার জন্য সমান বিচার হওয়া উচিত। এখন আর পিছিয়ে যেও না। প্রধান মশাই, এটা দেখুন। হ্যাঁ, আমি কৃষি কাজ করি, তাই এসব কাগজ থাকা স্বাভাবিক। আমরা তো বলেছিলাম আমরা চুরি করিনি। সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। এই টাকাগুলো আমি হয়তো এখানে রেখে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম। লেখপাল বাবু কি বাড়িতে আছেন? না কাকা, তিনি শহরে গেছেন। এ তো জমির নকল কাগজ। সৌরভ, আকাশ, দুজনেই আমার সামনে এসো। হ্যাঁ কাকু, বলুন। আজ তোমার জন্য পুরো গ্রামের সামনে আমার অপমান হয়েছে, তাই আজ থেকেই তোমরা আর এই বাড়িতে থাকতে পারবে না। নিজেদের জিনিসপত্র নিয়ে এখনই এখান থেকে বেরিয়ে যাও। কাকু, আমরা কোথায় যাব? আমাদের তো আর কেউ নেই। সেটা আমার দেখার বিষয় নয়, যেখানে খুশি যাও। কাকু, যদি আমরা কোনো ভুল করে থাকি তাহলে শাস্তি আমাকে দিন, আকাশের কোনো দোষ নেই। আমি তোমাদের দুজনের থেকেই মুক্তি চাই, অনেক হয়েছে। তুমি চুপ করো,
এবার আমি বলবো, এই বাচ্চারা অনাথ, কোনো বোঝা নয়। ওদের বাবা মায়ের চিতার আগুন এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, আর তুমি ওদের বাড়ি থেকে বের করে দিচ্ছ। যদি ওদের জন্য তোমার এতই মায়া হয় তাহলে তুমিও ওদের সঙ্গে চলে যাও। যদি মানবতা দেখানোই অপরাধ হয়, তাহলে সেই অপরাধ আমি আনন্দের সঙ্গেই মেনে নেব। ভৈরব, পঞ্চায়েত কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তুমি এই দুই শিশুকে বাড়ি থেকে বের করতে পারবে না। এটা আমার বাড়ি, আমি যাকে ইচ্ছা রাখবো আর যাকে ইচ্ছা বের করে দেব। বাড়ি তোমার হতে পারে, কিন্তু এই দুই শিশু শুধু তোমার দায়িত্ব নয়, পুরো গ্রামের দায়িত্ব। আইনও ওদের পক্ষেই আছে। বাবা, ভয় পেও না। এখন এই লড়াই আর শুধু তোমার নয়, পুরো সত্য সবার সামনে আসবেই। কাকা, আমার কাছেও একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। কি জিনিস বাবা? বাবার পুরনো সিন্দুক থেকে আমি জমির আসল দলিল পেয়েছি। কি বলছো? যদি এটা সত্যি হয় তাহলে ভৈরব আর কোনোভাবেই বাঁচতে পারবে না। কাকু, আপনি আমাদের ঘরে কি করছেন? কিছু না বাবা, আমি শুধু দেখতে এসেছিলাম তোমাদের মশা কামড়াচ্ছে কিনা। এবার ঘুমিয়ে পড়ো। কাকু কি সত্যি ওই কথাই বলছিলেন? না, উনি কিছু একটা খুঁজছিলেন। এখন আর আরে বাবা, এত সকালে সব ঠিক আছে তো? কাকা, আসল দলিলগুলো আর আমার কাছে নিরাপদ নয়। কাকু ওগুলো খুঁজছেন। এইগুলো আপনি রাখুন, আমি আপনাকে আমার বাবার মতোই বিশ্বাস করি। বাবা, প্রয়োজন হলে আমি নিজের জীবনও দিয়ে দেব, কিন্তু এই কাগজগুলো কোনো ভুল মানুষের হাতে যেতে দেব না। এটাই সেই প্রমাণ যার জন্য আমরা এতদিন অপেক্ষা করছিলাম। এবার পঞ্চায়েতের সামনে সত্য আর লুকিয়ে রাখা যাবে না। রামু কাকা, তাড়াতাড়ি চলুন, গ্রামে পঞ্চায়েত বসেছে। ভৈরব সবাইকে জড়ো করে ফেলেছে। আজ হয় সত্যের জয় হবে, নয়তো মিথ্যা চিরদিনের জন্য জিতে যাবে। চলো বাবা। পঞ্চায়েতের কার্যক্রম শুরু করা হচ্ছে। প্রথমে ভৈরব তার বক্তব্য রাখুক। প্রধান মশাই, আমি আমার ছোট ভাইয়ের সন্তানদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছি, তাদের লালন পালন করেছি, অথচ আজ ওরা আমার বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ করছে। দেখুন, এগুলো জমির কাগজ। এখানে স্পষ্ট লেখা আছে আমার ভাই নিজের ইচ্ছায় জমি আমার নামে করে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। যদি কাগজগুলো সত্যি হয়, তাহলে ব্যাপারটা তো অন্যরকম। বেচারা বাচ্চারা হয়তো ভুল বুঝেছে। দাদা, আমরা কি হেরে যাব? না, আজ বাবার রেখে যাওয়া সত্যই কথা বলবে। সৌরভ, তোমার কি কিছু বলার আছে? জি আছে, তবে তার আগে আমি পঞ্চায়েতের কাছে একটি অনুরোধ করতে চাই। বলো বাবা, কি অনুরোধ? এই কাগজগুলো গ্রামের সেই পুরনো লেখপালকে দিয়ে পরীক্ষা করান, যিনি আমার বাবার সময় এই জমির নথি তৈরি করেছিলেন। 1 মিনিট, এই কাগজগুলো আমি চিনি। প্রধান মশাই, কাগজগুলো আমাকে একটু দিন। এই দলিলগুলো আসল নয়। আপনি মিথ্যা বলছেন। না, এই কাগজে যে সরকারি সিল ব্যবহার করা হয়েছে তা 3 বছর আগেই পরিবর্তন করা হয়েছে, কিন্তু এই কাগজে পুরনো সিলের নকল করা হয়েছে। আর এই স্বাক্ষরও শত্রুঘ্নর নয়। তাহলে এই কাগজগুলো জাল? প্রধান মশাই, যদি অনুমতি দেন তাহলে এবার আমি আসল কাগজগুলো সবার সামনে দেখাতে চাই। রঘুবীর নিজের 2 ছেলের জন্য এই কাগজগুলো যত্ন করে রেখে গিয়েছিলেন, আর এটি হলো তার শেষ চিঠি। আমি এখন শত্রুঘ্নর শেষ চিঠিটি সবার সামনে পড়ে শোনাচ্ছি। যদি কোনোদিন আমার সন্তানদের অধিকারের ওপর কেউ খারাপ নজর দেয়, তাহলে এই চিঠি এবং জমির আসল দলিলগুলো অবশ্যই পঞ্চায়েতের সামনে তুলে ধরবে। আমার জমি শুধু আমার 2 ছেলেরই। ওরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত কেউ এই জমি বিক্রি করতে পারবে না বা নিজের নামে করতে পারবে না। আমার গ্রামের পঞ্চায়েতের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে যে তারা আমার সন্তানদের ন্যায় বিচার দেবে। শত্রুঘ্ন সত্যিই একজন মহান ও সৎ মানুষ ছিলেন। ভাই, আমি খুব বড় অন্যায় করেছি। ভৈরব আমাকে টাকার লোভ দেখিয়েছিল, আমি তার সঙ্গে মিলে জাল দলিল তৈরি করেছিলাম। কিন্তু আজ এই নিষ্পাপ 2 শিশুকে দেখে আমার বিবেক আমাকে ক্ষমা করছে না। আমি আমার অপরাধ স্বীকার করছি। সব মিথ্যা, সবাই মিথ্যা বলছে।
না, এটাই সত্যি। আর প্রয়োজন হলে আমি আদালতেও গিয়ে একই সাক্ষ্য দেব। ভৈরব, এখন তোমার বিরুদ্ধে প্রমাণও আছে, সাক্ষীও আছে, আর তোমার মিথ্যাও সবার সামনে প্রকাশ হয়ে গেছে। আইন অনুযায়ী শত্রুঘ্নর সমস্ত জমির প্রকৃত মালিক সৌরভ ও আকাশ। তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পঞ্চায়েত ও রামু কাকা একসঙ্গে এই জমির দেখাশোনা করবেন। একদম ঠিক সিদ্ধান্ত। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এই দুই শিশুর পাশে থাকব। আমাকে ক্ষমা করে দিও। ইচ্ছে থাকলেও আমি তোমাদের আগে রক্ষা করতে পারিনি। কাকিমা, আপনি সব সময় আমাদের পাশে ছিলেন। আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। দেখো, আমাদের মাঠ আবার সবুজে ভরে গেছে। হ্যাঁ, কারণ পরিশ্রম আর সত্য কখনো হার মানে না। বলো বাবা, এবার সামনে কি করার ইচ্ছে? আমি মন দিয়ে পড়াশোনা করব, বড় হয়ে একজন আইনজীবী হব, যাতে কোনো অনাথ শিশুর সঙ্গে আর কখনো অন্যায় না হয়। আর আমি হব দাদার সবচেয়ে বড় সঙ্গী।